বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর 8 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসেও কিন্তু 8-এর আমরা দেখেছি ক, খ, গ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান। আজকে আমাদের যে 8-এর যে সর্বশেষ অঙ্কটি রয়েছে ও নাম্বার, সেই ও নাম্বার প্রশ্নের কিন্তু সমাধানটা নিয়ে এসেছি। আর এখানে আমাদের অবশ্যই এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই আমাদের এই কোঅর্ডিনেটগুলো অবশ্যই ধারণা রাখতে হবে এই কোঅর্ডিনেটের ওপরে। এবং আমরা যেটা বলতেছি দেখো, যে এখানে লেখা আছে অল পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগ সবার ঘর, সাইন বলো, কস বলো, ট্যান বলো, যাই বলো না কেন, এটা সবাই এই ঘরে আসলে প্রবেশ করলে ধনাত্মক হবে। কিন্তু এই দ্বিতীয় চতুর্ভাগটা নির্দিষ্ট ঘর, সাইন এবং কোসেকের ঘর, এই সাইন এবং কোসেকই এই ঘরে শুধু ধনাত্মক হবে, অন্যরা সবগুলো এখানে ঋণাত্মক হবে। তেমনি তৃতীয় চতুর্ভাগটা হচ্ছে ট্যান এবং কটের নির্দিষ্ট ঘর, এই ঘরে শুধু ট্যান এবং কটই ধনাত্মক হবে, বাকিরা ঋণাত্মক হবে। তেমনি চতুর্থ চতুর্ভাগ শুধু কজ এবং সেকের ঘর, এই ঘরে শুধু কজ আর সেকই শুধু ধনাত্মক হবে, বাকি অন্যরা যারা আসবে তারাই ঋণাত্মক হবে। এখন আসি আরেকটি কথা, আমরা বলতেছি একে এই অঙ্কগুলোকে সাধারণত পাই অথবা পাই ভাগ টু আকারে ভাঙাতে হয়, অনেক সময় 2 পাইও আসে। তাহলে সেই ক্ষেত্রে আসলে 3 পাই ভাগ 2 আসে না, বেশিরভাগই দেখবা যে পাই ভাগ 2 আকারে ভাঙানো হয় অথবা পাই না হলে 2 পাই আকারে ভাঙাতে হয় এই অঙ্কগুলোতে। তে পাইটাকে বলা হচ্ছে জোর 180 ডিগ্রি, আর পাই ভাগ 2 মানে 90 ডিগ্রিকে বলা হচ্ছে বিজোড়। তার মানে ওয়াই অক্ষের ওপরে যদি কেউ অবস্থান করে তাহলে বিজোড় হবে, আর এক্স অক্ষের ওপরে যদি কেউ অবস্থান করে তাহলে জোড় হবে। আর জোড় হলে সাইন, কস বলো, ট্যান বলো, কস বলো, যাই বলো না কেন, কারো পরিবর্তন হবে না। কিন্তু যদি এই ওয়াই অক্ষের ওপরে পড়ে তাহলে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই অক্ষে অবস্থান করার সাথে সাথে সে পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে সাইনটা পরিবর্তন হয়ে কস থিটা হবে, ট্যান থিটাটা পরিবর্তন হয়ে কট থিটা হবে, সেক পরিবর্তন হয়ে কোসেক হবে। এখন আবার কিন্তু কস পরিবর্তন হয়ে সাইন হবে, কস যদি থাকে অঙ্কতে তাহলে কস পরিবর্তন হয়ে সাইন হবে। এখানে সেই জন্য আর ওইভাবে লেখা হয়নি, সাইন থেকে কসে যাওয়া আবার কস থেকে সাইন পরিবর্তন এরকমই হবে। তাহলে এখন আমরা দেখি আসলে ও নাম্বার প্রশ্ন সমাধানটা। তাহলে 8 নাম্বার লিখবো, ও নাম্বারটা লিখে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, আর এই অঙ্কটাকে করে কাজ করে কিন্তু আমাদের 1 নিয়ে আসতে হবে। তবে এখানে কিন্তু একটা কথা বলেছি, যদি পায়ের নিচে হরে যদি আমাদের 3 6 থেকে 3 2 3 4 5 6 5 বাদ 2, একটা 2, একটা 3, একটা 4, একটা কত 6, 2 3 4 6 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি ওই বক্সে যে মানগুলো আছে সেই বক্সের মান ধরে আমরা কিন্তু বসায় দেব। আর এগুলোকে আমাদের যেভাবে খুশি সেভাবে এগুলো আমরা যেভাবে পারি সেভাবেই ভাঙাতে পারবো। আমাদের তখন কিন্তু ধরা বাঁধা নিয়ম নেই, যার যেটা মন চাবে সেইভাবে কিন্তু আমরা এগুলোকে তখন আমাদের নিজের ইচ্ছা মতো ভাঙাবো, কোনো কি প্রসেস মেনটেন করতে হবে না। কারণ এখানে দেখো পায়ের নিচে 3 আছে, পায়ের নিচে 6 আছে, 6 আছে, এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আমাদের যা ইচ্ছা তাই আমরা সেভাবে ভাঙাতে পারবো। এখন আগে তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি আমি, সাইন 13 পাই ভাগ কত 3 লিখলাম, কস ইন্টু এলা গুণ অবস্থা আছে কত 13 পাই ভাগ কত এবার 6, মাইনাস সাইন 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 কত 11 পাই ভাগ কত 6, তারপরে কি কস মাইনাস 5 পাই ভাগ কত 3 সমান সমান আমাদের কিন্তু 1 প্রমাণ করতে হবে। প্রিয় সেক্ষেত্রে এখানে একটা জিনিস আমরা যদি দেখি, আমরা কিন্তু আসলে বলে দিয়েছি কোণের সাথে কখনো ঋণাত্মক চিহ্ন রাখা যাবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কোণের সাথে ঋণাত্মক চিহ্ন আছে, এই ঋণাত্মক চিহ্ন হয় সামনে আসবে না হলে উঠে যাবে। কোন কোন ক্ষেত্রে এমনি উঠে যায়, যদি কজের সাথে যদি কজের কোণের সাথে কখনো যদি ঋণাত্মক চিহ্ন দেখো তাহলে এই মাইনাস চিহ্নটা এমনি উঠে যাবে কজ সেকের সাথে। কিন্তু সাইন বা অন্য কোনো কারোর সাথে যদি মাইনাস চিহ্ন থাকে ওই মাইনাস চিহ্নটা কিন্তু সামনে চলে আসবে। তাহলে আমরা এখানে তাহলে ভাঙানোর আগে আমরা এটা আগে আমরা তুলে দিই, অর্থাৎ ওই মাইনাসটাকে আমরা কোনকে মাইনাস মুক্ত করব। তাহলে সাইন কত 13 পাই ভাগ কত 3, কস 13 পাই ভাগ কত 6, মাইনাস সাইন আমরা একবারে সবগুলোকে ভাঙাবো 11 পাই ভাগ কত 6, কস এখানে কিন্তু ঋণাত্মক চিহ্নটা এমনি উঠে যাবে 5 পাই ভাগ 3 আমরা লিখে নিলাম। এখন মাইনাস চিহ্নটা উঠে গেলে এখন আমরা প্রত্যেকটা কি ভাঙাবো, আমরা কিন্তু এখন কিভাবে ভাঙাবো দেখো, আমরা সাইন লিখবো, লিখলাম, লেখার পরে ব্র্যাকেট দিব, এখানে কিন্তু ব্র্যাকেট দিব, কি লিখবো পায়ের নিচে আমরা যা আছে তো পায়ের নিচে কি লিখবো 3 লিখবো, 3-এর ঘরে নামতা পড়বো 12 13-র কাছাকাছি যেন হয়, 3 4 12
তিন চারে 12, 12 পাই, কিন্তু আছে কত 13, তাহলে এখানে যোগ দিলে হয়ে যাচ্ছে। এটা ভাঙলাম ইন্টু, তাহলে গুণ চিহ্ন দিলাম, কস এবারও আমাদের 6, কজ লিখলাম, ব্র্যাকেট দিলাম, এখানে পায়ের নিচে আমাদের 6 আছে, তাহলে 6 লিখবো। তাহলে এখানে কত লিখবা, 6 দুগুণ 12, আছে কত 13, এখানে যোগ দিলে হচ্ছে। এরও ভাঙানো শেষ। এবার মাইনাস দিলাম, এবার সাইন আছে, তাহলে এখানে কত ব্র্যাকেট দিব, পায়ের নিচে কত লিখবো আমরা 6 লিখবো, তাহলে এখানে কত লিখবো, যদি 2 লিখি তাহলে 11 কাছাকাছি, 6 দুগুণ 2 পাই লিখবো, 6 দুগুণ 12 পাই, বিয়োগ করে দিলে কিন্তু 11 পাই হয়ে গেল। তারপরে কি আছে, কজ লিখবো, গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন আছে, কজ দিয়ে লিখলাম। লেখার পরে এবার পাই ভাগ কত আছে 3 লিখবো, লিখলাম, ব্র্যাকেটে দিলাম। এখন এখানে কত লিখবো, 3 দুগুণ 6, বা তাহলে 2 লিখতে হবে, পায়ের নিচে আমরা 3 লিখবো, পায়ের নিচে কত লিখবো, একটু জায়গা একটু বাড়ালাম। এখন পায়ের নিচে 3 লিখলাম, এখানে 2 পাই লিখলে 3 দুগুণ 6, কিন্তু আছে 5, তাহলে বিয়োগ দিলে কিন্তু আমাদের পাই ভাগ 3 লিখলে কিন্তু হয়ে যাচ্ছে পাই ভাগ 3। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের ভাঙানো শেষ। এখন আমরা দেখো আমরা হিসাব নিকেশগুলো করব। আমরা কিন্তু বলেছি দেখো এই 4 পাইটা কোথায় পড়ে। আমরা যদি পাই আকারে লাভ দিচ্ছি, কিন্তু একবারে পাই 180-তে লাভ দিচ্ছি, তাহলে একবারে লাভ দিলাম 1 পাই, তারপরে এখান থেকে লাভ দিলাম 2 পাই, আবার যদি লাভ দিই 3 পাই, আবার যদি দিই 4 পাই। তার মানে বেজোড় সংখ্যক পাই এখানে অবস্থান করবে, আর জোড় সংখ্যক পাই এখানে অবস্থান করবে। আমরা কিন্তু এটাকে এক্স অক্ষকে লিখেই দিয়েছি জোড়, তাহলে এক্স অক্ষে যদি থাকে, কেউ এক্স অক্ষে যদি অবস্থান করে তাহলে সে জোড় হবে এবং সে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে সাইন এক্স অক্ষের ওপর অবস্থান করবে, যার কারণে সাইন সাইনই থাকবে। সাইন লিখলাম। এখন আমাদের চিহ্ন দেখতে হবে 4 পাই প্লাস, তাহলে 4 পাই আমাদের কোথাও অবস্থান করেছে, এখানে কিন্তু আমরা পাই আকারে ঘুরেছি, কিন্তু 1 পাই 2 3 4 প্লাস করলে কিন্তু এই যে অল পজিটিভের ঘরে প্রবেশ করবে, তাহলে সবার ঘর ধনাত্মক হবে। তাহলে কি লিখবো আমরা, পাই ভাগ শুধু 3 লিখবো। এবার আসি গুণ চিহ্ন দিব, cos 2 পাই, আবারও এখানে 2 পাই মানে এখানে পড়বে cos 2 পাই, তাহলে এখানে পড়বে, তাহলে এক্স অক্ষের ওপরে cos cosই থাকবে, লিখলাম cos cosই লিখলাম। এবার আসি 2 পাইয়ের থেকে যোগ করলে কিন্তু এই প্রথম চতুর্ভাগে প্রবেশ করে কজেরও ঘর, কিন্তু ওটা সবার ঘর, তাহলে ধনাত্মকই হবে। কি লিখবো এখন, কজের পরে পাই ভাগ 6 লিখবো। এবার আসি মাইনাস আছে, মাইনাস দিব। এবার 2 পাই থেকে মাইনাস করলে দেখো এই 2 পাই মানে কি এক্স অক্ষের উপরে জোর, তাহলে সাইন সাইনই থাকবে, এখন সাইন সাইনই থাকবে। এখন আসি দেখবো আমরা চিহ্নটা দেখবো, 2 পাইয়ের থেকে যদি মাইনাস করা হয় তাহলে দেখো 2 পাই মানে 360 থেকে যদি কমে যায় তাহলে এইদিকে আবার চলে যাবে, কমে গেলে তাহলে এই দিকে আসবে, তাহলে কার ঘরে প্রবেশ করেছে, সাইনটা কজের এবং সেকের ঘরে, তাহলে ঋণাত্মক চিহ্ন হবে। কিন্তু এর সামনে আরেকটা ঋণাত্মক চিহ্ন আছে, তাহলে এখানে যেহেতু ঋণাত্মক চিহ্ন হচ্ছে, তাহলে এই ঋণাত্মক চিহ্নকে সে ধনাত্মক বানিয়ে দেবে। এখন কি লিখবো, সাইন পাই ভাগ 6। এবার আসলো, এবার আসি এখানে যদি হিসাব করি, তাহলে 2 পাই মাইনাস, তাহলে 2 পাই এটা কিন্তু 2 পাই থেকে মাইনাস করলে কিন্তু চতুর্থ ঘরে প্রবেশ করবে, যা কজেরই ঘর, কিন্তু তাহলে কজের ঘরে প্রবেশ করেছে, তাহলে সেই ক্ষেত্রে ধনাত্মক হবে। কজ লিখে আমাদের পরিবর্তন হলো না, কেন 2 পাইটা এক্স অক্ষের উপরে, যার কারণে কিন্তু কজই থাকলো এবং কজের নিজের ঘরে প্রবেশ করেছে, যার কারণে চিহ্নটা ধনাত্মক থাকলো। কি লিখবো এখন, পাই ভাগ 3 লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন যেহেতু আমরা এই মানগুলো লিখবো, এই পাই ভাগ 3 মানে কত, পাই ভাগ 3 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রিতে কত, সাইন 3 মানে 3 দ্বারা 180 ভাগ করে দেখো, আমরা কীভাবে বুঝলাম, 100 পাই মানে কি, পাই মানে 180 ডিগ্রি, তাকে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি হয়, তাহলে সাইন 60 ডিগ্রিতে কি আছে, √3 ভাগ 2 গুণন। এবার যদি আমরা দেখি পরেরটা, কস পাই ভাগ 6, তাহলে কস 30 ডিগ্রি, কস পাই 180কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি, সাইন 60-এ যা আছে কস 30-এ কিন্তু তাই আছে, কত আছে, √3 ভাগ 2। এবার আসি, এবার আমরা দেখব পরেরটা, প্লাস সাইন কত, পাই ভাগ 6, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রিতে কত আছে, সাইন 30 ডিগ্রিতে হাফ আছে, গুণন কস কত ডিগ্রি, 60 ডিগ্রি, পাই ভাগ 3, তাহলে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রিতে কত আছে, হাফ আছে। এখন যদি দেখি দুইটা √3, আর আমরা ওপরে গুণ, নিচে যেহেতু কাটাকাটি হয় না, তাহলে ওপরে গুণ, নিচে গুণ, তাহলে ওর নিচে হবে 4, ওপরে হবে 3, দুইটা √3 গুণ করলে একটা 3 হয়, প্লাস এখানে নিচে গুণ করলে হয় 4, ওপরে হয় 1 1 1। আমাদের কিন্তু আসলে 1-ই নিয়ে আসতে হবে। এখন লসাগু কী হবে দুটার, দেখো 4-ই কিন্তু লসাগু, দুটা হর সেম, তাহলে লসাগু 4, হর আর হর লসাগু কেটে যায়, কেটে যাওয়ার পর 3 হয়, প্লাস হর আর লসাগু সেম কেটে যায়, তাহলে ওপরে 1, তাহলে কি হচ্ছে 4 ভাগ 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 ভাগ 4 মানে কি 1, সমান সমান কি হয়, রাইট হ্যান্ড সাইড লিখে আমরা প্রুফ লিখে দেব। তাহলে যদি আমাদের
এই অঙ্কগুলোতে যদি পাই 3 এবং 6 যদি হরে থাকে তাহলে শেষে যায় আমাদের নিজের ইচ্ছা মতো এগুলোকে কোনগুলোকে ভাঙাবো এবং ভাঙানোর পরে আমরা মানগুলো ওই বক্স থেকে বসায় আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার কিন্তু যেটা চাবে সেটাই কিন্তু বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমরা এই অধ্যায়ের জটিলের মধ্যে আমরা 8 নাম্বার প্রশ্নের সমাধানটা শেষ করে নিলাম। এর পরবর্তীতে এরপরে যে ক্লাসে আমরা আরও কিন্তু আছে 9 নাম্বার। এই 8 এবং 9 প্রায় সেম অঙ্কই, একইভাবে আমাদের কাজগুলো করতে হবে। ওই 9 নাম্বার অঙ্কগুলো কিন্তু আমাদের প্রসেস মেনটেন করে করতে হবে অনেক অঙ্কগুলো। আর যেগুলোতে আমাদের পায়ের নিচে 4 বা 3 থাকবে সেগুলোকে আমরা ইচ্ছামতো ভাঙায় আমরা সেই মান বসে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে 8-এর সর্বশেষ অঙ্কটাই আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে 9-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে কিন্তু আমরা আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই আশা রেখে আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।